আসসালামু আলাইকুম। প্রতিদিনের প্রতিদিনের মতো আজকেও আড্ডা। আহ, আজকের বিষয়বস্তু হচ্ছে অ্যাসিড ফস। আর আমরা প্রতিদিনের জন্যই নতুনত্ব বিষয় নিয়ে আসছি আপনাদের মাঝে। ভালোভাবে যেন আমরা উপস্থাপনা করতে পারি, আপনারা যেন আহ, ভালো বুঝতে পারেন, আবার হচ্ছে দৃষ্টি আকর্ষণ করতে পারেন। এর জন্য আমরা নতুন নতুন ভাবে নিয়ে আসছি আপনাদের পরামর্শের কারণে। আমরা এরকম ভাবে আরো চাচ্ছি যে আপনারা পরামর্শ দিন। আপনাদের পরামর্শ অনুপাতে আমরা আমাদের প্রোগ্রামটা সাজাচ্ছি। তো আজকের বিষয়বস্তু অ্যাসিড ফস। আর আমাদের বিষয় আজকে প্রধান আলোচক আমিনুল ভাই। আমিনুল ভাই আজকে আলোচনা করবে। তো আমিনুল ভাই, আপনি কি প্রস্তুত? একটু আর একটু। তো আর যারা আমাদের এই লাইভটা নিয়মিত দেখেন, তারা তাদের সবাইকে আমরা অনুরোধ করব যে আপনি দেখেন প্লাস অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। এর জন্য অবশ্যই আপনারা শেয়ার বাটনে যে ক্লিক করেন, যেন আপনারা সহ অন্যরা কেউ দেখার সুযোগ পায়। যারা এই হোমিওপ্যাথিটা করে শুধু তাদের জন্যই কল্যাণকর। আর আমরা তথ্য রাখার চেষ্টা করি ততটুকু যেন আমরা মানুষকে উপকার করতে পারি এবং নিজে উপকারিত হতে পারি। তো এতটুকু আপনাদেরকে মেসেজ দেওয়ার বিষয় ছিল। তো আমিনুল ভাই, আপনি প্রস্তুত? জি যদি প্রস্তুত জি থাকেন জি তাহলে জি আপনি শুরু করেন। জি ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হেলথ অ্যান্ড পিওর ওয়েলনেস পরিবার থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের পুরো আড্ডার বিষয় হচ্ছে অ্যাসিড ফস। এটা পূর্ব ঘোষিত। আমাদের সকল আড্ডার বিষয় আগে পূর্ব ঘোষণা করা হয়, তারপরে হচ্ছে আলোচনা হয়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি এখন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাব। আমার আলোচনার মধ্যে মাঝপথে হোক আর যে কোনো সময় হোক, যদি কারো কোনো কথা থাকে, আপনারা হচ্ছে আপনাদের স্ক্রিনে দেখবেন হাতের একটা অপশন আছে, সেখানে হাতের অপশনে চাপ দিলে আমি বুঝতে পারবো কেউ কিছু বলতে চাচ্ছেন, আমি ইনশাল্লাহ দেখার সুযোগ দিব। এবং কথা শেষে তো বলবেন যদি কোনো প্রশ্ন থাকে। এখন যারা আছেন সাথে আছেন এবং পরে যারা যুক্ত হবেন, তারা সবাই যাদের কোনো প্রশ্ন আছে, প্রশ্ন থাকলে আমরা আমাদের সাথে সরাসরি কথা বলবেন, মানে কমেন্টে জানাবেন, অথবা এখানে সরাসরি বলবেন। আমরা চেষ্টা করব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমার আলোচনার যে বিষয়বস্তু, সেটা হচ্ছে অ্যাসিড ফস বা ফসফরিক অ্যাসিড। এই ওষুধটাকে আমরা দুই রকম করেই বলতে পারি। অ্যাসিড ফসও বলা যায়, আবার ফসফরিক অ্যাসিডও বলা যায়। স্ক্রিনেই দেখতে পাচ্ছেন দুইভাবেই আমি লিখে রাখছি। এর রাসায়নিক সংকেত হচ্ছে H3PO4। তো আমাদের এই হচ্ছে অ্যাসিড ফস, এই মেডিসিনটা পলিকেস্ট মেডিসিন না। বহুমুখী ব্যবহার আছে বিষয়টা তা না, তবে মেডিসিন যে খুব ছোট বিষয় তাও না। অনেক বড় মেডিসিন, কিন্তু পলিকেস্ট মেডিসিন না। এখানে খুব বেশি রোগে ব্যবহার হয় না, সীমিত রোগে ব্যবহার হয়। পলিকেস্ট মানে যে ওষুধগুলা, যে ওষুধগুলোর বহুমুখী ব্যবহার আছে। আমরা সেই বিষয়ে আলোচনা করব, কার উপরে কাজ করে, কিভাবে কাজ করে, এই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তো আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে অ্যাসিড ফস। চলুন আগে প্রথমে দেখে নেওয়া যাক। আগে আগে এইটা শুনে নিই আমরা। অ্যাসিড ফস, সব একটু মিউট করবেন, মিউট করবেন। অ্যাসিড অ্যাসিড ফসের প্রথম পরীক্ষা করেন ডাক্তার হ্যানিম্যান নিজেই। এই ওষুধটিকে পরীক্ষা করেন। তো এখন আমরা যেহেতু জানি হচ্ছে ওষুধের সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে কজেশন। লক্ষণের মধ্যে সবচাইতে মূল্যবান যেটা হচ্ছে, সেটা হচ্ছে কজেশন। কি কারণে রোগটা হয় আমরা দেখতে পাচ্ছি যে আসলে কি কারণে এই রোগটা হয়। এর প্রথম কথা হচ্ছে জৈব তরল পদার্থের অপচয়। দ্বিতীয় কথা হচ্ছে
দুঃসংবাদ। তৃতীয় কথা হচ্ছে গৃহবিরহ বা হোম সিকনেস। তারপরে প্রচণ্ড তরুণ রোগ সমূহ, প্রচণ্ড মানে ঝড়ের বেগে যে তরুণ রোগগুলো হয়, তারপরে তারপরে শঙ্কিত। এরপরে যদি আমরা পাই অতিরিক্ত অধ্যয়ন, অস্ত্রোপচারের পরে, তারপরে হচ্ছে অসুস্থতার ওষুধ অপব্যবহারে, মানে যত্রতত্র ওষুধ খাওয়ার জন্যে। এই হচ্ছে আমাদের ওষুধের মূল কজেশন, কারণ কি কারণে একটা মানুষ অ্যাসিড ফসের রোগীতে আক্রান্ত হয়, সেই কারণগুলা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। আপনারা একটু স্ক্রিনের দিকেও খেয়াল করবেন, তাহলে সেই ক্ষেত্রে বুঝতে একটু সহজ সহজ হবে। আর এভাবে করার কারণে এটা পরবর্তীতেও যেন দেখা যায় খুব সহজে, সেটা আর কি একটা বিষয় হবে। তো এর পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে এই ওষুধটার ক্রিয়াস্থল, কোন কোন অর্গানের উপরে এটি কাজ করে। আব্দুল মোতালেব ভাই ইয়েতে থাকেন, হচ্ছে ক্যামেরায় আসেন। একজন ক্যামেরায় না থাকলে, ও আচ্ছা, তাহলে নেটের সমস্যা, আমি দেখতে পাচ্ছি না। একজন ক্যামেরা না থাকলে একটু ইয়ে লাগে, আনইজি লাগে আর কি। তো যাই হোক, আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি যে অ্যাসিড ফস কোন কোন অর্গানের উপরে কাজ করে। এর আমি আগেই বলেছি, অ্যাসিড ফসের ক্রিয়া হচ্ছে গভীর ওষুধ, কিন্তু পলিক মেডিসিন না। ওষুধের ক্রিয়াস্থল আমরা দেখতে পাচ্ছি মাত্র 4টা: মাইন্ড, মাসুল, মেটাবলিজম, বোন। তো মন, পেশি, অস্থি আমরা বুঝি, হয়তো বা অনেকে বিপাক জিনিসটা বুঝতে পারবো না। বিপাক জিনিসটা কি, মেটাবলিজম জিনিসটা আসলে কি? মেটাবলিজম জিনিস হচ্ছে এমন একটা জিনিস যা আমাদের হজম প্রক্রিয়া, খাবারকে হজম করার পর এটাকে শক্তিতে রূপান্তর করে আমাদের যে শরীরের বিভিন্ন যে চাহিদা, যে কাজে লাগানো, এই কাজে লাগানোর যে সিস্টেমটা, মানে ঠিক ঠিক জায়গায় জিনিসগুলো শক্তিতে রূপান্তর করে পৌঁছে দেওয়া, এটাকে বলে মেটাবলিজম, বা বাংলাতে যদি বলি আমরা তাহলে বিপাক ক্রিয়া। এই মূলত এই 4টে হচ্ছে এর ক্রিয়াস্থল। এখন আমরা চলে যাই হচ্ছে রোগসমূহ। কি কি রোগ সাধারণত অ্যাসিড ফসের মানে রোগী হয়, কোন কোন রোগ সাধারণত হয়। এর বাইরেও কিন্তু হতে পারে, এটা মোটামুটি একটা আর কি, যেটা হচ্ছে আমরা ধরে নিতে পারি যে এগুলোর মধ্যেই থাকবে। যেমন হচ্ছে রোগসমূহ হচ্ছে দুর্বলতা, বহুমূত্র, বহুমূত্র মানে ডায়াবেটিস, অনেকে হয়তো বা না বুঝতে পারে, উদারাময়, অসারে মূত্রত্যাগ, শোকের কুফল, হস্তমৈথুন, স্নায়বিক দুর্বলতা, টাইফয়েড জ্বর, মেরুদণ্ডের হাড় ক্ষয়, মস্তিষ্ক অবসন্ন, কোষ্ঠকাঠিন্য। মোটামুটি এই রোগগুলো আমরা অ্যাসিড ফসের মধ্যে পেয়ে যাব আর কি। এর পরবর্তী যে কথা আমরা আসতেছি সেটা হচ্ছে এই যে অ্যাসিড ফসের যে আমরা এতক্ষণ আমরা দেখলাম যে এর হচ্ছে কারণ, কজেশন, তারপরে আমরা দেখলাম যে হচ্ছে এর ক্রিয়াস্থলগুলো, তারপরে আমরা ডিজিজগুলো দেখলাম কোন কোন ডিজিজের উপরে এটা ভালো কাজ করে। এর পরবর্তীতে আমরা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাসিড ফসের মূল কথা। একটা ওষুধের অনেকগুলো কথা থাকে, কিন্তু তার ভিতরেও কিছু বিষয় থাকে তার মূল কথা। এই ক্ষেত্রে আমি দু একটা শব্দ বলি আর কি। আমরা যদি এনসাইক্লোপিডিয়া দেখি অ্যালেনের, তারপরে আরও বড় বড় বই আছে যেগুলো অনেক বড়, এই বড় বইগুলোকেই অনেক সময় বড় বড় মনীষীরা খুব সুন্দর করে ছোট আকারে এবং মানুষের কাছে কিভাবে উপস্থাপন করলে মানুষ খুব ভালো বুঝতে পারে, সেই যে কাজগুলো আমরা জানি, এই কাজগুলো ডাক্তার কেন্ট খুব সুন্দরভাবে উনি করে থাকেন। তো আমরা এখন দেখছি যে ঔষধের মূল হচ্ছে যে লক্ষণ আর কি, মূল কথা, সেই মূল কথা, এই মূল কথাগুলো আস্তে আস্তে বিশ্লেষণ করলে আমরা এই বিষয়গুলো
পরিষ্কারভাবে আসলে বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো অ্যাসিড ফসের মূল কথার মধ্যে প্রথম যে কথা সেটা হচ্ছে অবসাদ বা অবসান্যতা। এইটা হচ্ছে অ্যাসিড ফসের একদমই মূল কথা। দ্বিতীয় কথা হচ্ছে দুধের মতো সাদা প্রস্রাব বা ঘন ঘন প্রচুর প্রস্রাব। তৃতীয় কথা কি? তৃতীয় কথায় আমরা পাবো উদারাময়ে উপশম। আমরা তৃতীয় কথা পাবো হচ্ছে উদয়ময় উপশম এবং মলত্যাগকালে প্রচুর বায়ু নিঃসরণ। চতুর্থ কথাতে আমরা পাবো সম্পূর্ণ তন্দ্রাচ্ছন্ন ভাব, উদাস, সম্পূর্ণ তন্দ্রাচ্ছন্ন ভাব এবং বা উদাস ভাব। এইটা হচ্ছে অ্যাসিড ফসের মূল কথা। আমরা এই কয়েকটা কথাকে যদি পাই, বা এই কথা সবসময় তো আমরা সব কথা পাই না, তো এক এক সময় এক একটা কথাকে মূল্যায়ন করতে হয়। তো যখন আমরা এই কথাগুলো পাবো তখন আমরা অ্যাসিড ফসের কথা অবশ্যই একবার সর্বপ্রথমে চিন্তা করব। এরপরে আমরা আসি যে প্রথম, এখন আমরা দেখে নিই যে অ্যাসিড ফসের রুগীটা আসলে দেখতে কেমন হয়। অ্যাসিড ফসের রুগী, আব্দুল মোতালেব ভাই, অ্যাসিড ফসের রুগী কেমন লাগছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, যদিও আহ, প্রথমবার খুবই প্রথমবার ছবি তৈরি করা মানে হচ্ছে, সেই ক্ষেত্রে কিছু ত্রুটি থাকতে পারে। নেক্সট টাইম ইনশাল্লাহ আরো সুন্দর করার চেষ্টা করব। তো আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি অ্যাসিড ফসের পেশেন্ট। অ্যাসিড ফসের পেশেন্টকে আমরা দেখতে পাই, দেখেন, বিষণ্ণ ভাব, অবসন্ন ভাব, চোখগুলা হচ্ছে কালো কালোমা কালিমা পড়ে গেছে চোখের নিচে, অনেক বয়স্ক মনে হচ্ছে, হচ্ছে চুলগুলো উঠে গেছে। এর সাথে আমার আরেকটা জিনিস উল্লেখ মানে ইয়া করা উচিত ছিল, যে বিষয়টা আমার পরে মনে হয়েছে বলে আমি করি নাই। চুলগুলো একটু সাদা করা উচিত ছিল। অ্যাসিড ফসের রোগীর মধ্যে আমরা পাই যে অল্প বয়সে চুল সাদা হয়ে যাওয়ার যে লক্ষণটা, চুল উঠে যাওয়ার যে লক্ষণটা, সেটা আমরা অ্যাসিড ফসের রোগীর মধ্যে দেখতে পাই। আমরা এখন স্ক্রিনে দেখছি অ্যাসিড ফসের রোগী। তো অ্যাসিড ফসের রোগী এখানে থাকুক। এরপরে আমরা আলোচনায় আগাই। যেহেতু আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করছি, যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা বলছিলাম যে হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কজেশন, কারণ। কারণের চাইতে বড় কোনো কথা নাই। কারণ পাইলে অন্য কোনো লক্ষণ লাগেই না। যা হোক, তারপরে এখন আমরা আরেকটু বলে নিই, অ্যাসিড ফসের রোগী সাধারণত শীতকাতর হয়। আমরা জানি অ্যাসিড দিয়ে যত ওষুধ আছে বেশিরভাগই শীতকাতর হয়, ফ্লোরিক অ্যাসিড ছাড়া। যা হোক, সেটা ভিন্ন আলোচনা। ওইদিকে যাব না, ওইদিকে গেলে হয়তো বা এইদিকে শেষ করা কঠিন। যা হোক, তো আমরা এখন অ্যাসিড ফসের যে মূল বিষয়গুলোতে আসি, সেটা হচ্ছে মন বিষয়, তার মানসিকতা, চিন্তা ভাবনা। এর আগে আগে পরে কিছু কথার সাথে মূলত এখন মন মন নিয়ে আলোচনা হবে। এর পাশাপাশি কিছু আনুষঙ্গিক বিষয় থাকবে। আমরা আমরা আপনারা যারা আছেন তারা জানেন যে আমরা কিন্তু অনেক সময় উদ্ধৃতি দিতে পছন্দ করি। ডাক্তার হিউজ বলতেছেন যে রক্ত শূন্যতায় আয়রন ওষুধ যেমন ব্যবহার হচ্ছে, যেমন কার্যকারী, রক্ত শূন্যতায় আয়রন ওষুধ যেমন কার্যকারী হয়, এলোপ্যাথিতে যে আয়রন ওষুধগুলো দেয়, তেমনি মানসিক দুর্বলতায় অ্যাসিড ফস সেরকম টনিকের কাজ করে। আমরা এখানে আরেকটা কথা এখানে উল্লেখ করে নিই, সেটা হচ্ছে অ্যাসিড ফস দুর্বল, মূলত দুর্বলতা প্রবণ রোগী। কিন্তু এই দুর্বলতা শারীরিক দুর্বলতা নয়, এটা মানসিক দুর্বলতা। তবে শারীরিক দুর্বলতা যে আসে না বিষয়টা তা না, প্রথমত মানসিক দুর্বলতা, এরপরে আস্তে আস্তে শারীরিক দুর্বলতা। কিন্তু প্রথমে হচ্ছে মন। আমরা সাধারণত চায়নার সাথে যদি এটাকে কম্পেয়ার করি, তাহলে চায়নার হচ্ছে দুর্বলতা হচ্ছে শারীরিক, আর অ্যাসিড ফসের দুর্বলতা মানসিক, এর স্নায়বিক দুর্বলতা। তো স্নায়বিক এবং শারীরিক দুর্বলতার মধ্যে একটু কিছুটা পার্থক্য আছে।
যাই হোক, আমরা নেক্সট আলোচনায় যাই, এই বিষয়ে ইনশাল্লাহ পরিষ্কার হয়ে যাবে। তো মানসিক, ডাক্তার হিউজ আরেকটা কথা বলছেন যে মানসিক দুর্বলতায় অ্যাসিড ফস হচ্ছে শ্রেষ্ঠ ঔষধ। কথাগুলা খুবই উল্লেখ মানে গ্রহণযোগ্য, মানে আমরা সেটাই উল্লেখ করি যেটা অথেন্টিক কথা, যেটা মানে এক কথা 100 কথার সমান, যেটা মনে রাখতে হবে, মনে রাখতে আমরা বাধ্য। দুই এক কথা, এগুলো কিন্তু বেশি বড় বড় কথা না, দুই একটা কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা। তারপরে আমরা এটা যদি একটু বিশ্লেষণে আসি, তাহলে আমরা দেখতে পাবো যে শরীর তখনও অনেকটা সবল, কিন্তু মানসিকভাবে সে দুর্বল। সে শুয়ে থাকে, বিছানায় শুয়ে থাকে, সে নড়তে চড়তে চায় না। বলে তোমরা আমাকে কোনো কাজে তো করা, মানে কাজ তো করা দূরের কথা, তোমরা আমাকে বেশি কথা বলায়ও না, আমি বেশি কথা বলতে পারছি না, আমার খুব সমস্যা হচ্ছে, আমি খুব দুর্বল, আমাকে তোমরা কথা বলায়ও না। তাকে যদি প্রশ্ন করা যায়, তাহলে সে অল্প দু এক কথায় উত্তর দেয়, জবাব দেয়। আর পারতপক্ষ চেষ্টা করে হ্যাঁ অথবা না শব্দ দ্বারা জবাব দেওয়ার। আমরা অ্যাসিড ফসের যে সম্পূর্ণ অবসন্নতা, সেই বিষয়টাতে এরকম দেখতে পাই যে রোগী একদম অচেতন অবস্থা শুয়ে আছে, কোনো সারা শব্দ নাই। এরপরে যদি তাকে আপনি একটু জাগিয়ে দেন, তুলে দেন, তাহলে দেখা যাবে আপনি যদি প্রশ্ন করেন, সে আপনার প্রশ্নের সুন্দর জবাব দিচ্ছে, প্রশ্নের উত্তরগুলো দিচ্ছে। এরপরে কিন্তু সে আবার সেই আনকনসিয়াস অবস্থায় চলে যাবে। মানে সে মনে হবে আপনার অজ্ঞান হচ্ছে, হয়ে আছে, কিন্তু যদি জাগিয়ে দেন, তাহলে কিন্তু সে আপনার প্রশ্নের জবাব দিবে। তারপরে সে আবার অচেতন অবস্থায় চলে যাবে। এইটা অ্যাসিড ফসের